নমস্কার বন্ধুরা। আমাদের প্রত্যেকের শৈশবে এমন একজন বন্ধু থাকতো যে ছিল ভীষণ দুষ্টু, ভীষণ চঞ্চল, আর যার কাণ্ড কারখানা নিয়ে সবাই হাসত। কিন্তু সেই দুষ্টুমির আড়ালেই লুকিয়ে থাকতো সাহস, বুদ্ধি আর এক অদ্ভুত সরলতা। আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় চরিত্রের গল্প, এমন এক ছেলের গল্প যার নাম শুনলেই আজও বাঙালি পাঠকের মুখে হাসি ফুটে ওঠে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প লালু। তাহলে আর দেরি না করে চলো প্রবেশ করি সেই দুষ্টু মিষ্টি স্মৃতির জগতে। আমার ছোটবেলার এক বন্ধুর নাম ছিল লালু। আজ থেকে অনেক বছর আগের কথা। তখন আমরা দুজনেই একটি ছোট বাংলা স্কুলে একই ক্লাসে পড়তাম। বয়স হবে 10-11 বছর। লালু ছিল ভীষণ দুষ্টু আর বুদ্ধিমান। মানুষকে ফাঁকি দেওয়া, ভয় দেখানো বা মজা করে জব্দ করার নানা রকম কৌশল তার মাথায় সব সময় ঘুরত। একবার তো সে মাকে রাবারের সাপ দেখিয়ে এমন ভয় পাইয়েছিল যে ভয়ে তাড়াহুড়ো করতে গিয়ে তিনি পা মুচকে ফেলেন। কয়েকদিন ঠিকমতো হাঁটতেও পারেননি। এতে লালুর মা খুব রেগে গেলেন। তিনি ঠিক করলেন ছেলের দুষ্টুমি কমাতে একজন গৃহশিক্ষক রাখা দরকার। সন্ধ্যাবেলা পড়তে বসলে অন্তত এত দুষ্টুমি করার সুযোগ পাবে না। কিন্তু লালুর বাবা সেই প্রস্তাবে রাজি হলেন না। তিনি বললেন, ছোটবেলায় তার নিজেরও কোনো গৃহশিক্ষক ছিল না। নিজের চেষ্টায় অনেক কষ্ট করে পড়াশোনা করে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তাই তাঁর ইচ্ছে ছেলেও নিজের চেষ্টাতেই মানুষ হোক। তবে তিনি একটা শর্ত দিলেন, যেদিন লালু পরীক্ষায় প্রথম হতে পারবে না সেদিন থেকেই তার জন্য গৃহশিক্ষক রাখা হবে। সেইবার লালু বেঁচে গেল বটে, কিন্তু মায়ের ওপর তার একটা অভিমান থেকেই গেল। কারণ তার ধারণা ছিল বাড়িতে গৃহশিক্ষক আসা মানেই স্বাধীনতার শেষ। তার কাছে গৃহশিক্ষক আর পুলিশের মধ্যে বিশেষ কোনো পার্থক্য ছিল না। লালুর বাবা ছিলেন বেশ সচ্ছল গৃহস্থ। কয়েক বছর আগে তিনি পুরনো বাড়ি ভেঙে নতুন 3তলা বাড়ি তৈরি করেছিলেন। সেই থেকেই লালুর মায়ের ইচ্ছে ছিল তাদের গুরুদেবকে একবার বাড়িতে এনে আশীর্বাদ নেওয়ার। কিন্তু গুরুদেব ছিলেন বয়স্ক মানুষ। দূর পথ পাড়ি দিয়ে আসতে তিনি সাধারণত রাজি হতেন না। হঠাৎ একদিন সুখবর এলো, সূর্যগ্রহণ উপলক্ষে গুরুদেব কাশী গিয়েছিলেন। সেখান থেকে তিনি খবর পাঠালেন যে ফেরার পথে নন্দরানীর বাড়িতে কয়েকদিনের জন্য আসবেন। এই সংবাদে লালুর মায়ের আনন্দ আর ধরে না। তিনি বাড়ি সাজানো, অতিথি আপ্যায়ন আর নানা আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তাঁর বিশ্বাস, গুরুদেবের পদধূলিতে নতুন বাড়ি পবিত্র হয়ে উঠবে। বাড়ির নিচতলার বড় ঘরটি বিশেষভাবে গুরুদেবের জন্য প্রস্তুত করা হলো। নতুন খাট, নতুন বিছানা, নতুন মশারি, সবকিছুর ব্যবস্থা করা হলো। ঘরের এক কোণে তার পূজার স্থানও তৈরি করা হয়েছিল, যাতে তাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে না হয়। কয়েকদিন পর গুরুদেব এলেন ঠিকই, কিন্তু সঙ্গে যেন নিয়ে এলেন দুর্যোগপূর্ণ আবহাওয়া। আকাশ কালো মেঘে ঢাকা, বাইরে ঝড় আর মুষলধারে বৃষ্টি। এদিকে লালুর মা অতিথি আপ্যায়নে এতটাই ব্যস্ত যে এক মুহূর্ত বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছিলেন না। মিষ্টি, ফলমূল, নানা আয়োজন শেষ করে তিনি নিজে হাতে গুরুদেবের শোবার ব্যবস্থা করে দিলেন। রাতে খাওয়া দাওয়া সেরে ক্লান্ত গুরুদেব আরাম করে ঘুমিয়ে পড়লেন।
নরম বিছানা আর সুন্দর ব্যবস্থায় তিনি খুব খুশিও হয়েছিলেন। কিন্তু মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তিনি অনুভব করলেন মশারি ভেদ করে ঠান্ডা জলের ফোঁটা তার পেটের ওপর পড়ছে। ঘুম চোখে উঠে তিনি ভাবলেন বোধহয় নতুন বাড়ির ছাদ কোথাও চুইয়ে জল পড়ছে। তিনি খাট টেনে ঘরের অন্য পাশে নিয়ে গেলেন, আবার শুলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সেই ঠান্ডা জলের ফোঁটা। এবার তিনি আরেক দিকে খাট সরালেন, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানেও একই ঘটনা। ঘরের এক কোণ থেকে আরেক কোণ, যেখানেই যান কিছুক্ষণ পরই তার পেটের ওপর জল পড়তে শুরু করে। বারবার খাট সরাতে সরাতে তিনি বেশ বিপদেই পড়লেন। বিছানাও ভিজে গেছে, কোথাও শান্তিতে শোবার উপায়ই নেই। বৃদ্ধ মানুষ, অচেনা বাড়ি, বাইরে ঝড় বৃষ্টি চলছে, একদিকে ঘরে থাকা যাচ্ছে না, অন্যদিকে বাইরে বের হতেও ভয় করছে। যদি সত্যিই ছাদের কোনো অংশ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সাহস করে তিনি দরজা খুলে বারান্দায় এলেন। সেখানে একটি লণ্ঠন জ্বলছিল বটে, কিন্তু চারপাশে ঘন অন্ধকার আর নিস্তব্ধতা। কোথাও কোনো লোকজনের দেখা নেই। বাইরে তখন প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। বারান্দায় দাঁড়িয়ে থাকাও যেন কঠিন হয়ে উঠেছে। গুরুদেব ভাবলেন বাড়ির কোনো চাকর বাকরকে ডাকা যায় কিনা। তিনি কয়েকবার জোরে ডাকলেনও, কিন্তু এত রাত আর ঝড় বৃষ্টির মধ্যে কেউ তার ডাক শুনতে পেল না। বারান্দার এক কোণে একটি কাঠের বেঞ্চ ছিল। সাধারণত বাড়িতে আসা গরিব মক্কেলরাই সেখানে বসত। অন্য কোনো উপায় না দেখে গুরুদেব সেখানেই বসে পড়লেন। বিষয়টা তার আত্মসম্মানে একটু লাগলেও পরিস্থিতির কাছে তিনি অসহায়। উত্তরের হাওয়ায় বৃষ্টির ঠান্ডা ছাঁট এসে গায়ে লাগছিল, শীতে শরীর কাঁপছিল। তিনি কাপড় ভালো করে জড়িয়ে পা দুটো গুটিয়ে যতটা সম্ভব আরাম করে বসার চেষ্টা করলেন। সারা দিনে ক্লান্তি, পথের ধকল, রাতে ভারী খাওয়া দাওয়া সব মিলিয়ে তার শরীর তখন অবসন্ন। চোখে ঘুম নেমে আসছে, এমন সময় নতুন এক বিপদ হাজির হলো। হঠাৎ কোথা থেকে যেন একদল বিশাল মশা এসে তাকে ঘিরে ফেলল। প্রথমে দু একটা মনে হলেও খুব তাড়াতাড়ি তিনি বুঝলেন এদের সংখ্যা অগণিত। কানের কাছে ভন ভন শব্দ আর শরীরের নানা জায়গায় কামড়, একেবারে অতিষ্ঠ অবস্থা। তিনি উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে লাগলেন, কিন্তু মশারাও যেন তার পিছু ছাড়ল না। ঘরের ভেতরে জলের যন্ত্রণা আর বাইরে মশার অত্যাচার, দুইয়ের মাঝে তিনি একেবারে নাজেহাল হয়ে গেলেন। গামছা নাড়িয়ে হাত পা ঝাড়িয়ে বারবার জায়গা বদল করেও কোনো লাভ হলো না। মশার দল যেন আরো উৎসাহ নিয়ে আক্রমণ চালাতে লাগলো। এইভাবে ছোটাছুটি করতে করতে শীতের রাতেও তার গায়ে ঘাম বেরিয়ে এলো। একবার মনে হলো জোরে চিৎকার করে সবাইকে ডাকেন, কিন্তু নিজের মর্যাদার কথা ভেবে সে চিন্তা বাদ দিলেন। মনে মনে তিনি কল্পনা করলেন নন্দরানী নিশ্চয়ই আরামে মশারির ভেতর ঘুমোচ্ছেন, বাড়ির সবাই গভীর ঘুমে অচেতন, আর একমাত্র তিনি এই দুর্ভোগের শিকার। এমন সময় দূরে কোথাও ঘড়িতে 4টে বাজার শব্দ শোনা গেল। হতাশ হয়ে তিনি বিড়বিড় করে বললেন, যা খুশি করো, যত খুশি কামড়াও, আমার আর শক্তি নেই। তারপর বারান্দার এক কোণে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লেন। মনে মনে ঠিক করলেন সকাল হলেই প্রথমে যে গাড়ি পাবেন সেটাতেই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। ধীরে ধীরে ক্লান্তি সবকিছুর ওপর জয়লাভ করল। চোখ দুটো বন্ধ হয়ে এলো, আর কিছুক্ষণের মধ্যেই
গভীর ঘুম তাকে গ্রাস করল। সারা রাতে সব কষ্ট, বিরক্তি আর দুর্ভোগ যেন সেই ঘুমের মধ্যেই মিলিয়ে গেল। পরদিন ভোরবেলায় নন্দরানী খুব সকালেই ঘুম থেকে উঠলেন। আজ গুরুদেবের সেবা যত্নে কোনো ত্রুটি রাখা চলবে না। আগের রাতে গুরুদেব খুব বেশি খেতে পারেননি বলে তার মনে একটু খারাপ লাগছিল। তাই আজ নানা রকম খাবার দিয়ে সেই অভাব পূরণ করার পরিকল্পনা করেছিলেন। নিচে নেমে এসে তিনি দেখলেন গুরুদেবের ঘরের দরজা খোলা। মনে হলো হয়তো গুরুদেব তার আগেই ঘুম থেকে উঠে পড়েছেন, কিন্তু ঘরের ভেতরে উঁকি দিতেই তিনি অবাক হয়ে গেলেন। খাট এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, ব্যাগের অবস্থান বদলে গেছে, পূজার সামগ্রী সব এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন রাতে ঘরের মধ্যে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে। নন্দরানী কিছুই বুঝতে পারলেন না। তিনি চাকরদের ডাকলেন, কিন্তু তখনও কেউ ঘুম থেকে ওঠেনি। ঠিক সেই সময় তার চোখ পড়ল বারান্দার এক কোণে। আধো আলো আধো অন্ধকারে যেন একজন মানুষ বসে আছে। ভয় আর কৌতূহল নিয়ে কাছে গিয়ে দেখলেন সে আর কেউ নয়, তার গুরুদেব। আতঙ্কিত হয়ে তিনি ডাক দিলেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। ডাকে গুরুদেবের ঘুম ভাঙল। তিনি ধীরে ধীরে চোখ খুলে উঠে বসলেন। নন্দরানী প্রায় কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কেন? গুরুদেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, সারা রাত যে কি কষ্টে কেটেছে তা বলে বোঝাতে পারবো না। তারপর তিনি রাতের সব দুর্ভোগের কথা খুলে বললেন। কোথায় শুতে গেছেন সেখানেই নাকি ছাদ ফুঁড়ে জল পড়েছে। এক জায়গা থেকে আরেক জায়গায় খাট টেনেও কোনো লাভ হয়নি। শেষে ভয়ে ঘর ছেড়ে বারান্দায় আশ্রয় নিতে হয়েছে, কিন্তু সেখানেও মশার অত্যাচারে এক মুহূর্ত শান্তি পাননি। গুরুদেবের এই দুরবস্থা দেখে নন্দরানীর চোখে জল এসে গেল, কিন্তু তার মনে একটা প্রশ্নও জাগল। তিনতলা বাড়ির নিচতলার ঘরে বৃষ্টির জল ঢুকবে কিভাবে? হঠাৎ তার মনে সন্দেহ হলো, এই নিশ্চয়ই লালুর কোনো নতুন দুষ্টুমি। তিনি ছুটে গিয়ে বিছানা পরীক্ষা করলেন। দেখলেন বিছানার মাঝখানের অংশ ভেজা আর মশারির গা বেয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। মশারিটি খুলে দেখতেই রহস্যের সমাধান হয়ে গেল। এক টুকরো বরফ কাপড়ে জড়িয়ে মশারির উপরে বাঁধা ছিল। সারা রাত ধরে সেই বরফ গলেই ফোঁটা ফোঁটা জল নিচে পড়েছে। এখনো তার কিছু অংশ অবশিষ্ট রয়েছে। আর বুঝতে বাকি রইল না এ কাণ্ড লালু ছাড়া আর কারোর হতে পারে না। রাগে ক্ষোভে নন্দরানী প্রায় উন্মত্ত হয়ে বাইরে বেরিয়ে এলেন। সামনে যাকে পেলেন তাকেই আদেশ দিলেন, লালুকে খুঁজে বের করো, যেখানে পাও ধরে নিয়ে এসো, আজ আমি ওকে ছাড়বো না। ঠিক তখনই লালুর বাবা সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন। স্ত্রীর এত চিৎকার চেঁচামেচি দেখে তিনি কিছুই বুঝতে পারলেন না। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এত হইচই কেন? নন্দরানী তখন রাগে, অপমানে আর দুঃখে প্রায় কেঁদে ফেলেছেন। তিনি বললেন, হয় তোমার সেই দুষ্টু ছেলেকে বাড়ি থেকে বের করে দাও, না হলে আমি আর এই বাড়িতে থাকবো না। লালুর বাবা বিস্মিত হয়ে জানতে চাইলেন, সে আবার কি করেছে? নন্দরানী তখন গুরুদেবের রাত ভোর দুর্ভোগের পুরো ঘটনা খুলে বললেন। তারপর সবাই মিলে ঘরে গিয়ে সেই বরফের কাণ্ডও দেখলেন। সব শুনে এবং নিজের চোখে সব দেখে লালুর বাবাও বুঝতে পারলেন এটা লালুরই দুষ্টুমি। গুরুদেবও তখন পুরো রহস্য বুঝে গেছেন।
প্রথমে একটু অপ্রস্তুত হলেও পরে নিজের সরলতায় নিজেই হেসে ফেললেন। ভাবলেন একটি বরফের টুকরোর জন্য তিনি সারা রাত ছাদ ভাঙার ভয় আর বৃষ্টির জল পড়ার চিন্তায় ছোটাছুটি করেছেন। তিনি হো হো করে হাসতে লাগলেন। লালুর বাবা অবশ্য এত সহজে হাসতে পারলেন না। একদিকে গুরুদেবের এমন দুরবস্থা, আর অন্যদিকে ছেলের কাণ্ড। লজ্জায় তিনি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। এরই মধ্যে চাকরদের পাঠানো হয়েছিল লালুকে খুঁজে বের করার জন্য। কিছুক্ষণ পরে একজন চাকর এসে জানালো, লালু বাবু বাড়িতে নাই। আরেকজন এসে খবর দিল, তিনি মাসিমার বাড়িতে গিয়ে নিশ্চিন্তে বসে খাবার খাচ্ছেন। সবাই বুঝে গেল নিজের কাণ্ডের ফল কি হতে পারে তা লালু আগেই আন্দাজ করেছিল। তাই শাস্তির হাত থেকে বাঁচতে ভোর হতেই নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছে। আর মাসিমাও তাকে বাড়িতে ফিরতে দিতে রাজি নন, কারণ তিনিও বুঝেছেন আজ বাড়িতে ফিরলে লালুর অবস্থা মোটেই ভালো হবে না। বন্ধুরা, এই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প লালুর প্রথম ভাগ। লালুর একটিমাত্র দুষ্টুমি কিভাবে পুরো বাড়িতে হাস্যকর অথচ অবিশ্বাস্য পরিস্থিতি সৃষ্টি করলো তা আমরা আজ দেখলাম। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দ্বিতীয় ভাগে লালুর জীবনে আরো মজার, আরো চমকপ্রদ কিছু ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করছে। তাই যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও এবং তনুর বাংলা ক্লাসিক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। লালুর দ্বিতীয় ভাগ খুব শীঘ্রই আসছে। শেষ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। নমস্কার।